আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঢাকা ক্যাপিটালস ৪ ম্যাচে টানা ৪ হার। আসলে কি তাদের সে অ্যাবিলিটি নেই নাকি তারা থেকেও পারছে না? দেখেন আজকের ম্যাচটা যদি কথা বলি, সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে। গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি ২০০ রান করেও সে রান তারা চেস করে কিন্তু ম্যাচ জিততে হয়েছে। তার মানে এই পিচে কিন্তু রান আছে। আপনি ১১১ রান করবেন এবং আপনি আশা করবেন ম্যাচ আপনি জিতে যাবেন, এই আশাটা করাও কিন্তু বোকামি। বাট এতগুলো ব্যাটসম্যান থাকতে ঢাকা ক্যাপিটালসের টিমের দিকে যদি আপনি তাকান, আজকে ছয়টা পরিবর্তন করে ঢাকা ক্যাপিটালস কিন্তু মাঠে নেমেছিল। তাদের প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু সমৃদ্ধ এবং তাদের জাতীয় দলে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে। ঢাকা ক্যাপিটালসের প্রথম ব্যাটসম্যানের কথা যদি বলি, জেসন রয়, ইংল্যান্ডের ওপেনার, সে কিন্তু ১২ বলে করেছে ১৮ রান, ১৫০ স্ট্রাইক রেট। ইনিংসটা কিন্তু বড় হতে পারতো। এরকম ব্যাটসম্যানের কাছ থেকে আমরা আরো বড় ইনিংস আশা করি। যখন আপনি একজন স্পোর্টিং উইকেটে খেলছেন, যেখানে বলের চেয়ে কিন্তু রান করাটা খুব সহজ হচ্ছে, সেখানে মাত্র ১২ বলে ১৮ রান আসলে মেনে নেওয়া যায় না। আমি হাবিবুর রহমান সোহানের কথা বলি, এনসিএল এ কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল, বাট আসলে তার এক্সিকিউশনটাতে প্রবলেম হচ্ছে। ১২ বলে ১৪ রান, এখানেও কিন্তু ইনিংসটা বড় করার সমস্যা। তানজিদ হাসান তামিম ২০ রান সে করেছে, ১৬ বলে ১টি ছক্কা এবং ৩টি চার, স্ট্রাইক রেট ১২৫। যে কথাটা আমি বলছিলাম যে আপনি যদি বড় রান করতে চান, আপনাকে কিন্তু টপ ৩ থেকে আপনাকে সে সাপোর্টটা লাগবে। সে সাপোর্টটা কিন্তু ঢাকা ক্যাপিটালস আজকে পায়নি। লিটন কুমার দাস হতাশার আরেক নাম। দেখেন, আপনি বাংলাদেশ টি-20 টিমের ক্যাপ্টেন, আপনি টি-20 টিমকে লিড দিয়ে এসেছেন, আপনাকে আজকে ওপেনিং থেকে কিন্তু মিডল অর্ডারে শিফট করানো হয়েছে। বাট তারপরও আপনার কাছ থেকে কেন জানি সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি না। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনি এখন পর্যন্ত ফর্মে ফিরে আসতে পারছেন না। এটা কিন্তু এত বছর ক্রিকেট খেলার পরে আপনার মতো একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ারের কাছ থেকে আশা করাটা আসলে কিন্তু বোকামি। মাত্র ১৩ বল খেলে ৯ রান করেছেন, ৬-এর মার তো নেই, ৪ও মেরেছেন, একটা স্ট্রাইক রেট 10-69। আপনি কিন্তু আবার হতাশ করে যাচ্ছেন, আপনি বারবার হতাশ করে যাচ্ছেন। তারপরেও কিন্তু ঢাকা ক্যাপিটালস আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। আমাদের সাপোর্টার যারা আছেন তারা কিন্তু বারবার আপনার কাছ থেকে একটা বড় ইনিংসের আশা করছে। সাব্বির রহমান রুম্মান অনেক দিন পর, প্রায় ৩ ম্যাচ পর ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে একটা ফ্যান্স ডিমান্ড ছিল, সেই হিসেবে সাব্বির রহমান রুম্মানকে কিন্তু খেলানো হয়েছে। ৭ বলে ২ রান, আরেকটা ডিসঅ্যাপয়েন্টিং ইনিংস। আমি জানি না তারা আজকে কি টিম স্ট্র্যাটেজিতে খেলেছে, বাট যখন ৩টে উইকেট আপনার পড়ে গিয়েছিল, লিটন কুমার দাস এবং সাব্বির রহমান রুম্মান ক্রিজে ছিলেন, তারা কি সিঙ্গেল বের করে খেলতে পারতেন না? হ্যাঁ, আমি বলতেই পারি যে ২০০ রানের পিচে আপনি সিঙ্গেল বের করে খেলবেন, কিন্তু আপনাকে কিন্তু তাকে সেট হতে হবে। আপনি সেট না হয়ে ওই একই স্পিনারের ওভারে আপনি একবার এলবিডব্লিউ থেকে বেঁচে গেলেন, তারপর আবার ওই স্পিনারকে আপনি অ্যাটাক করতে যে আপনি লেগ সাইডে ধরা দিলেন, এটা কিন্তু কোনো ম্যাচুরিটি আসলে শো করে না। আপনি জাতীয় দলের একজন প্লেয়ার, আপনি জাতীয় দলে খেলেছেন, আপনার খেলার অভিজ্ঞতা আছে। এত বছর ক্রিকেট খেলার পর যদি এরকম পারফরমেন্স আপনি করেন, এটা আসলেই বোকামি ছাড়া আর কোনো কিছুই না। থিসারা পেরেরার কথা যদি একটু বলি, গোল্ডেন ডাক, দেখেন এটা আমাদের সবচেয়ে বড় সেটব্যাক ছিল। কারণ ঢাকা ক্যাপিটালসের ফ্যান হিসেবে আপনি যদি থিসারা পেরেরা গত ম্যাচের পারফরমেন্স দেখেন, সে কিন্তু একটা সেঞ্চুরি করেছে এবং এই ম্যাচে আপনার উইকেট পড়ে গেছে 5টা, আপনি তখন ক্রিজে আসেন, এসে আপনি শুরুতেই মারতে যাবেন, এটা ডেফিনেটলি একটা ব্যাড ডিসিশন। মোসাদ্দেক হোসেন সৈকত ৯ বলে ১২ রান, একই কথা বলবো, ইনিংসগুলোকে কিন্তু তারা বড় করতে পারেনি। বড় করার যে সুযোগটা তাদের কাছে ছিল, সে সুযোগটা কিন্তু তারা পায়নি। তো অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, ঢাকা ক্যাপিটালসের যে টোটালটা আমরা আশা করেছিলাম, সে টোটালটার আশেপাশে কিন্তু কোনো টোটাল তারা দাঁড় করাতে পারেনি। আলাউদ্দিন বাবার কথা বলি, ১৬ বলে ১৬ রান, স্ট্রাইক রেট ১০০। সে টেনে স্ট্রাইক রেটটাকে বাড়ানোর চেষ্টা করেছে, বাট সেরকম পরিস্থিতি কিন্তু সে তৈরি করতে পারেনি। এনসিএলে আমরা কিন্তু আলাউদ্দিন বাবুর কাছ থেকে ভালো বোলিং দেখেছি, ব্যাটিংটাও দেখেছি, কিন্তু ঢাকা ক্যাপিটালসে আসার পরে আমরা কিন্তু সেরকম কোনো ইফেক্টিভ ইনিংস তার কাছ থেকে আমরা এখনও পাইনি। শেষের দিকে মাকিদুল ইসলাম ২ রান, মুস্তাফিজুর রহমান ১ রান, তারা বলার, তাদের কাছ থেকে আপনি বেশি কিছু আশা করতে পারবেন না। সব কিছু মিলিয়ে ১৬ ওভার ৩ বলে ১১১ রান, ১০ উইকেটে। আপনি যদি হিসাব করেন, তখনও কিন্তু ২১টা বল আপনার হাতে ছিল। তার মানে আপনি ব্যাটিংয়ে আসলে কি প্ল্যান নিয়ে এসেছেন, আপনি কিভাবে জিনিসগুলোকে এক্সিকিউশন করবেন। আমার মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের যে প্লেয়ারগুলো আছে, তাদের অ্যাবিলিটি নিয়ে কারো কিন্তু কোনো প্রশ্ন থাকার কথা না, কিন্তু আপনার এক্সিকিউশন, আপনার প্ল্যানিং, আপনি যদি প্রপার প্ল্যানিং নিয়ে না নামেন, আমার মনে হচ্ছে এখানে একটা সমস্যা আছে। আপনি যদি পুরো ব্যাটিং লাইন আপনি দেখেন, জেসন রয়, তানজিদ সাকিব, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আমাদের 4 জন জাতীয় দলের প্লেয়ার, ইংল্যান্ডের ওপেনার জেসন রয়, আপনার থিসারা পেরেরা আছে যে শ্রীলঙ্কার, যদি এখন রিটায়ারমেন্ট এসে চলে গেছে, বাট সে কিন্তু একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান।
যে কোনো টিমের চেয়ে আপনি বিপিএল যে টিমের স্কোয়াডগুলো আছে যে কোনো টিমের চেয়ে আপনি যদি টপ 6 ব্যাটসম্যানের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো, কিন্তু প্রপার এক্সিকিউশন এখানে হচ্ছে না। এখানে অনেক কিছু হতে পারে, টিম ম্যানেজমেন্ট, তাদের স্ট্র্যাটেজি, তাদের প্ল্যানিংটা, তারা আসলে কি মাইন্ডসেটে খেলছে, অনেক কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে প্রপার টিম প্ল্যান এবং টিম ওয়ার্ক করে তারপরে খেলতে নামা উচিত। দেখেন, আপনি যখন 111 রান থ্রু করবেন রংপুর রাইডার্সের মতো টিমে, যারা এখন তুখর ফর্মে আছে, তারা কিন্তু সেটা সহজেই চেস করে ফেলবে, এবং সেই কাজটা কিন্তু হয়েছে। রংপুর রাইডার্সের কথা যদি বলি, রংপুর রাইডার্স মাত্র 13 ওভার 2 বল খেলেই এই রানটা তারা চেস করে ফেলেছে। ওপেনিংয়ে আজিজুল হাকিম তামিম ভালো কিছু করতে পারেনি, 14 বলে 5 রান, 35.7 তাকে স্ট্রাইক রেট। দেখেন, এনসিএলে তাকে নিয়ে কিন্তু একটা হাইপ ছিল, আন্ডার 19-এর একজন প্লেয়ার, সে খুব ভালো ফর্মে আছে, ভালো খেলছে, বা তারপরেও যে খুব একটা নিজেকে মেলে ধরবে সেই সুযোগটা কিন্তু ছিল না। কিন্তু রংপুরের যে ইনফর্ম ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান, তাদের পার্টনারশিপটা কিন্তু গ্রো করেছে। এবং আপনি অ্যালেক্স হেলসের কথা বলেন, 27 বলে 44 রান, 162 স্ট্রাইক রেট, এটা কিন্তু একটা হিউজ স্ট্রাইক রেট, এবং সেই স্ট্রাইক রেটে তারা কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে। অবশ্য শেষের দিকে খুশদিল শাহ 13 বলে 27 রান, 207 স্ট্রাইক রেটে, রানটা বেশি ছিল না আসলে। 112 রানের টার্গেটে আপনি রংপুর রাইডার্সের মতো টিমের কাছে মানে আমার তো মনে হচ্ছে তারা খুব বেশি বল খেলে ফেলেছে। তারা তো 10 ওভারেই খেলা শেষ করে দেওয়ার কথা ছিল। ঢাকা ক্যাপিটালসের কিছু ব্যাপার নিয়ে একটু বলতে চাই। মাঠের চেয়ে মাঠের বাইরের যে খেলাটা হচ্ছে, এখানে কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি যদি আমির হামজার আজকে নো বলটা দেখেন, একজন স্পিনার হিসেবে আপনি দাগের বাইরে প্রায় 1 হাত দূরে আপনি নো বল করছেন, এটা কি কোনো প্রশ্ন রাখে? দেখেন, এটা ম্যাচে হতেই পারে, আপনি 111 রানের টার্গেটে আপনি অনেক ভুল করবেন, ভুল হতেই পারে, বাট তাই বলে দাগের 1 হাত বাইরে নো বল, এটা কিন্তু একটু প্রশ্ন রেখে যায়। আপনি আলাউদ্দিন বাবুর কথা চিন্তা করেন, সে কিন্তু এনসিএলে দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু এখানে এসে তার কাছ থেকে কিন্তু আমরা সেরকম পারফরমেন্স পাচ্ছি না। এবং আজকের ম্যাচে সে টানা 3টা হোয়াইট বল করেছে। হোয়াইট বল হতেই পারে, এটা খেলার পার্ট, এটা হতেই পারে, কিন্তু হোয়াইট বলগুলো কোথায় হয়েছে? দাগের অনেক বাইরে। এটা কি খেলার ভিতরে খেলা হচ্ছে? দেখেন, আমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে। আমি বলছি না যে এখানে কোনো স্পট ফিক্সিং হচ্ছে বা কোনো কিছু, বাট খালি চোখে যখন আপনি খেলাগুলো দেখবেন, আমি শিওর আপনারা সবাই খেলাটা দেখেছেন, বাট যখন খেলাগুলো দেখবেন তখন কিন্তু এই প্রশ্নগুলো আপনার মনে জাগতেই পারে। টিম স্ট্র্যাটেজির কথা যেখানে বললাম, মাকিদুল ইসলাম মুগ্ধকে আপনি খেলাচ্ছেন, আলাউদ্দিন বাবুকে আপনি খেলাচ্ছেন। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনার স্কোয়াডে কিন্তু মেহেদী হাসান রানা আছে, যে কিন্তু লেফট আর্ম সিমার। আপনি রংপুরের আজকে ব্যাটিং লাইন আপটা দেখেন, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, মাহাদি, সাইফুদ্দিন, তাদের কিন্তু যথেষ্ট রাইট হ্যান্ড ব্যাটসম্যান আছে। আপনি কেন মেহেদী হাসান রানাকে এখনো বসিয়ে রেখেছেন? এই প্রশ্নটার উত্তর আমি এখনো পাইনি। আপনি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের কথা যদি চিন্তা করেন, রংপুর রাইডার্সের ইনফর্ম ব্যাটসম্যান কিন্তু অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান। টানা ম্যাচগুলোতে কিন্তু তারা ভালো খেলে এসেছে, তামিম সেরকম স্টার্ট দিতে পারেনি, বাট তারপরে কিন্তু তারা ক্যারি করেছে। তো এই পার্টনারশিপগুলোকে ব্রেক করতে আপনি কেন একজন লেফট আর্ম সিমাকে ব্যবহার করছে না? দেখেন, ঢাকা ক্যাপিটালসের যে অ্যাবিলিটি, তাদের যে ব্যাটসম্যান, তাদের যে বোলিং লাইন আপ, তাতে টানা 4 ম্যাচে 4 হার, এটা কিন্তু মেনে নেওয়া আসলে যায় না। ঢাকা ক্যাপিটালসকে যদি আপনি র্যাঙ্কিং করেন, আপনাকে সেরা 3 বা 4-এর ভিতরে কিন্তু রাখতেই হবে। আসলে কি তারা মাঠে হেরে যাচ্ছে, মাঠের খেলায় হারছে, নাকি মাঠের বাইরের অন্য কিছু হচ্ছে? সমস্যাটা আসলে কোথায়? প্লেয়ারের অ্যাবিলিটি, নাকি টিম ম্যানেজমেন্টের অ্যাবিলিটি, নাকি প্ল্যানিং হচ্ছে না, এক্সিকিউশন হচ্ছে না, নাকি এক্সিকিউশন করার চেষ্টা করাই হচ্ছে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।